গত 24 সালের 5-6 আগস্ট থেকে বিএনপি কে উঠতে বসতে ভারতের দালাল কোণঠাসা করতে করতে বিএনপি কে চাঁদাবাজ, যেটা বিএনপি আরো অন্যান্য জিনিস যা বিএনপি করে নাই, বিএনপির প্রতিটা জিনিসকে বিএনপি কে যেভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে, মানে কি এটা একটা হয় কি মানুষজন আতঙ্কিত হয়ে যায়। তারপরেও কিন্তু বিএনপি এখন পর্যন্ত এরকম কোনো অ্যারোগ্যান্স কিন্তু দেখায়নি। তারেক রহমান সাহেব কিন্তু কোনো কিছু এরকম অ্যারোগ্যান্স দেখায়নি। আরেকটা বড় দিক হচ্ছে এই নির্বাচনটায় যে এই প্রথম মনে হয় বাংলাদেশের একটা এত বড় সংসদ নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। হুম। আপনি বলেন তো যে পাকিস্তানে কোনোদিন জামাত ইসলামী কয়টা আসন পেয়েছে? কেউ বলতে 3-4টার বেশি আসন পায়নি। 2024 সালে যে নির্বাচন হয়েছে জামাত ইসলাম একটা আসন পায়নি। তো আসলে কি জামাত হচ্ছে একটা রেজিমেন্টেড পার্টি। এই রেজিমেন্টেড পার্টিটার হঠাৎ করে তো এত ভোট, ওনারা নিজেরাই একটা এমন আবরণ তৈরি করেন নিজেদের পাশে, যে অন্যরা ইচ্ছে থাকলেও অনেকে হয়তো এদের মধ্যে যেতে পারেন না। যে আমি নাকি ভারতের রয়ের কাছ থেকে 4,000 কোটি টাকা নিয়েছি জেনারেল ওয়াকারের সাথে মিলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। ওনারা মনে করছেন কিছু কিছু লোককে কিছু কিছু জায়গায় বসালে মনে হয় সবকিছু হবে। বাট সিভিল প্রশাসন এটা একটা বিশাল জিনিস, অক্টোপাসের মতো এরকম। আপনি এই পায়ের মধ্যে একটা খেপাবেন, এই পা রিয়েক্ট করবে। এই নির্বাচনের আরেকটা বড় দিক হচ্ছে আপনি যে যেদিকেই ভোট দিক না কেন, ভোটারদের 75.34% কিন্তু গণভোটে হা ভোট দিয়েছে। বিএনপির নেতা, শীর্ষ নেতা বলার পরেও বিএনপির লোকজন তাদের নিজস্ব মতামত প্রকাশ করার সাহস রাখে। আপনি এটা পজিটিভলি নেন। ত্রয়োদশ নির্বাচন তো শেষ হলো এবং আপনি দেখেছেন রেজাল্ট। তো জি, সার্বিক বিষয়ে আপনি কেমন মনে হচ্ছে যে ইলেকশনটা কেমন হলো? একটি গণতান্ত্রিক ইলেকশন যেভাবে নিরপেক্ষভাবে হওয়া উচিত, উৎসাহ উদ্দীপনার সাথে সেভাবে হয়েছে। আমি গতদিনে আপনাকে বলেছিলাম যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে। এখন একটা নির্বাচনের পরে আসলে কিছু না মানে বিভিন্ন পক্ষ থেকে কোনো না কোনো অভিযোগ থাকবেই। এটা গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য, এটা থাকবে। আপনি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থাকে আপনি দেখবেন যে ডেমোক্রেটরা রিপাবলিকানরা তারা চিল্লাচিল্লি করছে, মারামারি করছে, এটা থাকবে। বাংলাদেশও হচ্ছে এমনকি যে এই যে বিএনপি যে এত বড় মানে এতগুলো আসনে জয়লাভ করেছে, বিএনপিরও আপনার আমি দেখলাম যে তাদেরও লোকজন মানে ঢালাওভাবে বলছে না আমরা আরো 50টা আসন বেশি পেতাম, এই না হলে সেই না হলে এরা চুরি করে নিয়ে গেছে, ওই নিয়ে অমুক নিয়ে গেছে। তো এখন হচ্ছে কি যে জামাত ইসলামী এরা আবার তাদের ফেসবুক যে গোষ্ঠী আছে তাদের ওখান থেকে এটাকে নিয়ে খুব বেশি রকম ভাবে একটা আলোড়ন তৈরি করার চেষ্টা করছে যে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এরকম। কিন্তু সার্বিকভাবে বলবো যে বিদেশি আপনার জার্নালিস্টরা বাংলাদেশে ছিলেন, পর্যবেক্ষকরা ছিলেন, কূটনীতিবিদরা ছিলেন, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষরা ছিলেন। আপনি বলেন যে বাংলাদেশে কি নির্বাচনটা ঠিক হয়নি? এতদিন পর একটা নির্বাচন তো ঠিক হয়েছে। 100 ভাগ তো কোনো কিছুই ঠিক হবে না। আপনি তো আমরা তো মানুষ, আমাদের মধ্যে 100 ভাগ কোনো কিছুই ঠিক হবে না। হুম। হতে পারে 4টা 5টা আসনে একটু এদিক ওদিক হতে পারে, সেটা আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, আর আরেকটা বড় দিক হচ্ছে এই নির্বাচনটায় যে এই প্রথম মনে হয় বাংলাদেশের একটা এত বড় সংসদ নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে অস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটে। আমরা তো পজিটিভ দিকগুলো দেখতে পারি। যে নির্বাচনটা যথেষ্ট ভালো হয়েছে। এখন উচিত আমাদের সকলের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের নতুন পরিবেশের স্বার্থে, কারণ আমরা গত প্রায় 2.5 বছর আপনি ধরতে গেলে 2024 সালের সেই জানুয়ারি নির্বাচনের পর থেকে বাংলাদেশ একটা অসহনীয় অবস্থার মধ্য দিয়ে গিয়েছে। আপনার হুম। যেভাবে তারপরে জুলাই আন্দোলন হয়েছে, রক্তপাত হয়েছে, আমাদের মানে তরুণ যুবকরা রক্ত দিয়েছে। এরপরে এখন আমাদের কিছু স্থিতি মানে আনার প্রয়োজন, আমাদের মাথা ঠান্ডা রাখা প্রয়োজন, দেশের স্বার্থে, আমাদের মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। তা নাহলে কিন্তু গণতন্ত্র বিকশিত হবে না। আহ, জামাত তো এমন শেষ পর্যন্ত মনে হচ্ছিল তাদের কথাবার্তা আচরণে যে তারা ব্যাপক আসন নিয়ে বিজয় হবে। সো এখন কিন্তু লাস্ট খবর পাওয়া পর্যন্ত তাদের দেখলাম 70+। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন এদের হেরে যাওয়ার মূল কারণ কি, বা আশেপাশের দেশগুলোতে যে জামাতে ইসলামী আছে, পাকিস্তানেও আছে, তাদেরও তাদের মানে অতীত বিবেচনায় আপনি কি মনে করেন জামাতের হেরে যাওয়ার কারণ কি? আচ্ছা, জামাত যখন থেকে মৌলানা মওদুদী সাহেব মানে প্রতিষ্ঠিত করেছেন, আমাকে আপনারা বলেন তো যে এটা তো আপনার যখন সংযুক্ত পাকিস্তান ছিল বা পাকিস্তান এর পরে বাংলাদেশ হয়েছে, জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম বাংলাদেশ। হুম। আপনি বলেন তো যে পাকিস্তানে কোনোদিন জামাত ইসলামী কয়টা আসন পেয়েছে? কেউ বলতে 3-4টার বেশি আসন পায়নি। এই যে গত 2024 সালে যে নির্বাচন হয়েছে
পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন, সবাই তো পাকিস্তানকে মনে করে যে অনেক কনজারভেটিভ একটা দেশ। জামাত ইসলাম একটা আসন পায়নি। কেন ইমাজিন, আপনি চিন্তা করতে পারেন, একটা আসন পায়নি। হুম 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 মানে তাদের শুধু মধ্যবিত্ত বা শিক্ষিত শ্রেণী না, গ্রামীণ শ্রেণীও জামাতকে ভোট দেয়নি। এতগুলো ভোট, পাকিস্তানের ভোটার সংখ্যা তো আমাদের থেকে বেশি, 14-15 কোটি হবে। হুম তাদের মধ্যে মাত্র 13,40,000-এর মতো ভোট পেয়েছে জামাত ইসলামী পুরো পাকিস্তানে। হুম এখন কোনো আসন না পাওয়া, এরকম মাত্র এই কয়টা আসন পাওয়া, অন্য ইসলামিক দলগুলো কিন্তু তাও একটা দুইটা কিছু আসন টাসন পেয়েছে ওইখানে, কিন্তু বা জামাত ইসলাম কিন্তু পায়নি। এখন বাংলাদেশে আগে ধরেন জামাত ইসলামের যে মানে বিকাশটা হলো জেনারেল এরশাদের সময় থেকে, 86 নির্বাচনের সময় থেকে, যখন বিএনপি নির্বাচনে গেল না, তখন থেকে জামাত ইসলাম আপনার সংসদে আসা শুরু করলো। তারপর তো 91 আপনারা সবাই জানেন কি হয়েছে, 2001 সালের নির্বাচনে কি হয়েছে, যে বিএনপির সাথে জোট বেঁধে গিয়েছে। তো আসলে কি জামাত হচ্ছে একটা রেজিমেন্টেড পার্টি। এই রেজিমেন্টেড পার্টিটার হঠাৎ করে তো এত ভোট, ওনারা নিজেরাই একটা এমন আবরণ তৈরি করেন নিজেদের পাশে, যে অন্যরা ইচ্ছে থাকলেও অনেকে হয়তো এদের মধ্যে যেতে পারেন না। সুতরাং হচ্ছে কি, এনাদের ভোটগুলো কিন্তু অত বেশি বাড়ে না। কিন্তু এবার একটা জিনিস হয়েছে, আপনি আপনি জাস্ট মাথাটা ঠান্ডা করে চিন্তা করেন যে পাকিস্তানের জামাতের কোনো ভোট মানে আসন নাই, বাংলাদেশে কয়টা আপনি বললেন, 70-এর উপরে। হুম ওরে বাবা রে বাবা, তার মানে কি, জামাত তো এক্সিলেন্ট করেছে, ভালো করেছে আমি বলবো। যে তাদের মানে আপনার রেজিমেন্টের চিন্তা, তাদের যে আপনার পার্টি পলিসি, এগুলো হিসাব করলে বাংলাদেশের মানুষ তো আমি মনে করি যে অনেক উদার তাদেরকে ভোট দিয়েছে, এবং তাদের ভোট বেড়েছে। এটা অস্বীকার আমি করব না, তাদের ভোট বেড়েছে, যেভাবে হোক তারা ভোট, তাদের অনেক মানুষকে তারা নিয়ে যেতে পেরেছে ভোট দিতে। তারা হয়তো আরো ভালো করতো যদি না তারা এই যে তাদের বট বাহিনী দিয়ে, ইউটিউবার বাহিনী দিয়ে মানুষকে, সকল মানুষকে আপনার অপমান অপদস্থ না করতো। আরেকটা হচ্ছে যে যে নারীদের ব্যাপারে, ভাই মানে আমি কি বলবো, যে এটা আপনাকে আগেও বললাম, এই নারীদের ব্যাপারে তাদের অবস্থানটা ছিল ধোয়াট, মানে ধোঁয়াশে। তারা বলতো যে না, তারা তো নারীদেরকে সব কাজ সবকিছুর মধ্যে আনবে, কিন্তু বাস্তবে তো তাদের যে বট বাহিনী, তাদের যে ফেসবুক বাহিনী, এর মাধ্যমে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। যদি এইগুলো না করতো, তারা মনে করেছে এইগুলা করলে মনে হয় খুব ভালো, কারণ তাদের শক্তি ছিল, লজিস্টিক্স ছিল এগুলা করার। কিন্তু এইগুলো করে কিন্তু ক্ষতি হয়েছে তাদের। এগুলো না করলে আমি মনে করি তাদের আরো 15-20টা আসন বাড়তো। কেন, অনেক আসনে তারা 500 থেকে 2,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। হ্যাঁ, হুম হুম শুধুমাত্র ধরেন এই নারী ভোটাররা ভোট দেয় নাই বলে। আপনি হুম যদি এরকম ভাবে না করতো, যে নারীদের এরকম মানে এই যে ধরেন রেপের সংজ্ঞা নিয়ে কথা বলতেছে, আহ, মানে মানে হোয়াট দ্য হুম হেল আপনি বলেন। হুম, এগুলা কি কোনো সেটাই। সুস্থ মস্তিষ্কের মানুষের মাথাতে? আপনি যদি দেশ চালাতে চান, এরদোগান সাহেব তো দেশ চালাচ্ছে, একটা বড় দেশ চালাচ্ছে, উন্নত দেশ চালাচ্ছে। আপনার আনোয়ার ইব্রাহিম সাহেব আপনার মালয়েশিয়া চালাচ্ছে। আপনি দেখেন তো তাদের মুখ দিয়ে এ ধরনের কথাবার্তা বের হয় কিনা। মালয়েশিয়াতে মাত্র 55-56 ভাগ মুসলমান, বাকিরা তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা। মালয়েশিয়াতে কোনো কিছু সামাজিক কোনো কিছু হচ্ছে কিনা, আপনি বাংলাদেশে এনারা এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করলেন যে আমাদের এটা না হলে হবে না। মানে এটাতে মানুষ হয় কি, তারপরেও আবারও বলছি যে আমরা তো সবাই খালি মনে করি জামাত হচ্ছে পাকিস্তানপন্থী, জামাত হচ্ছে পাকিস্তানের গুণ গায়। পাকিস্তানে তো ওদের কোনো খবর নাই। হুম বরং আমি বলবো জামাতের ইতিহাসে এই প্রথম বাংলাদেশে তারা তাদের অবস্থানকে সুসংগত করেছে, এবং এরকম ভাবে তারা যদি মাথা ঠান্ডা রাখতে পারে, তারা যদি একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, তাদের যদি কিছু কিছু নীতিমালা যদি কিছুটা আধুনিকায়ন করতে পারে, পরিবর্তন করতে পারে, আপনার ফিকা শাস্ত্র অনুযায়ী অবস্থান নিতে পারে, হুম তাহলে হয়তো দেখা যাবে যে এর পরবর্তীতে তাদের হয়তো ভোট আরো বাড়তেও পারে। অস্বীকার আমি বলবো না, বাড়তেও পারে হয়তো। আর এই জামাতের যারা সমালোচক বা বুদ্ধিজীবী, তারা এর মধ্যে ফেসবুকে যেটা লিখছে যে ডিপ স্টেটের একটা ভূমিকার কারণে তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। আপনি এটাকে কি মনে করেন? কারণ আপনি ডিপ স্টেট নিয়ে বা পার্শ্ববর্তী গোয়েন্দাদের নিয়ে আপনি সবসময় লেখাপড়া করেন বা লিখেছেন আপনি আর্টিকেল, আমি জানি। সো আচ্ছা, আপনি কি এখন মনে করেন এই ইলেকশনে ডিপ স্টেটের ভূমিকা আসলে কতটুকু? আমি জানলেও জামাতের জন্য আমি আর বলবো না। আপনি দেখেন গত বছর আপনার মার্চ মাসের 24 তারিখে আমি আমার মানে সেনাবাহিনীর আমার মানে সামরিক একাডেমির কোর্সমেট এবং রুমমেট, বর্তমান সেনাপ্রধান, উনি আমার রুমমেট ছিলেন, তাকে নিয়ে আমি একটা, তার নামাজ পড়া নিয়ে আমি একটা সাধারণ একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। হুম যেটা যে কোনো কারণেই হোক, আমি তখন বাংলাদেশে গিয়েছিলাম, আমার খারাপ লেগেছিল যে তার নামাজ পড়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। তাকে কেউ কেউ সমস্যা মানে রাজনৈতিকভাবে সমালোচনা করুক কি করুক, আমার কিছু যায় আসে না।
হুম হুম তা আমি জানতাম যে উনি নামাজ পড়েন, তা আমি এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। তাই পোস্টটা যে কোনো কারণে সকল পত্রপত্রিকা টিভি চ্যানেলের মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। হুম হুম একদিন পরে আমার নামে ফটো কার্ড ছড়ানো হয়, আমার মানে ছবি দিয়ে, যে আমি নাকি ভারতের রয়ের কাছ থেকে 4,000 কোটি টাকা নিয়েছি, মানে ওয়াকারের সাথে মিলে, জেনারেল ওয়াকারের সাথে মিলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। এবং এটা খুব সিস্টেমেটিক ওয়েতে খুব ভালোভাবে আরো কিছু জিনিস একদম সলভ করে ফেলানো হয় আপনার সোশ্যাল মিডিয়াতে। সেদিন আপনি তো জানেন যে আমি এটা দাবি করতে পারি, বাংলাদেশে এখন যারা জীবিত আছেন, আমার বয়স 61, জীবিতদের মধ্যে মনে হয় ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আমার থেকে বেশি কেউ লেখেনি। হ্যাঁ, হুম আমি 35 বছর ধরে লিখছি। আমার থেকে তো এরকম ভালো একটা ভারতীয় গোয়েন্দা গুপ্তচর সংস্থা নিয়ে বই কেউ লেখেনি তথ্যভিত্তিক। আমি কোনো ফালতু জিনিস নিয়ে ওরকম মুখে মুখে ও রয়্যাল এজেন্ট, সে রয়্যাল এজেন্ট, এগুলো আমি বলি না। হুম আমি হুম তথ্যভিত্তিক করেছি। তা এখন আমাকে যদি তারা এরকম করে, অন্যদেরকেও করেছে, তাহলে ডিপ স্টেটের কথা আমি ওদের জন্য কেন বলবো? ওরা খুঁজে বের করুক। ওরা তো সবাইকে শত্রু বানায়। হুম আপনি হুম আর্মিকে শত্রু বানিয়েছে, আপনি বিভিন্ন ছেলেপেলেকে দিয়ে আর্মির সেনাপ্রধানকে দিয়ে, এমুকরে জেনারেলকে, এইটা সেইটা, ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, অমুক তমুক, যে বেচারা জীবনে কোনোদিন চেনে না, যে বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকেও বলে রয়ের এজেন্ট। যে লোকটা যে মানে আপনি ধরেন একটা প্রশাসনে বসে আছে, একটা সচিব বা কিছু আছে, এখন আপনি সবাইকে কি পাবেন? আপনি এত বড় আওয়ামী লীগ 15-16 বছর দেশ শাসন করছে, আপনি কি সব পাবেন আপনার মতো বা হুম আমার মতো? পাবো? পাবো তো না। এখন সবাইকে আপনি খেপাই দিচ্ছেন। ওনারা সিভিল প্রশাসনকেও খেপাইছে। ওনারা মনে করছেন কিছু কিছু লোককে কিছু কিছু জায়গায় বসালে মনে হয় সবকিছু হবে। বাট সিভিল প্রশাসন এটা একটা বিশাল জিনিস, অক্টোপাসের মতো এরকম। আপনি এই পায়ের মধ্যে একটা খেপাবেন, এই পা রিয়েক্ট করবে, হুম আপনি হুম। কিচ্ছু করতে পারবেন না। কিন্তু আপনি এই তারপর যে আমি জামাতের বিষয় না ধরেন মানে আপনার কাছেই আমি জানতে চাইলাম যে আসলে কি ডিপ স্টেটের কি আসলে ডিপ, ভূমিকা এই নির্বাচনে ছিল বা আছে? আপনি কি এগুলো বা এগুলো রেজাল্টের শোনেন, মধ্যে? এগুলো খেলো কথা। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ডিপ স্টেটের এরকম কিছু নেই। ডিপ স্টেট করলে খুব সুন্দরভাবে কতগুলো সিগনেচার আছে বোঝা যায়, হুম 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 কতগুলো সিগনেচার দিয়ে বোঝা যায়। সেগুলো বোঝা যায় কিভাবে? যেমন 2008 সালে নির্বাচনের সময় বোঝা যাচ্ছিল যে তখন সেনাবাহিনী একভাবে মুভ করছে, আনসার একরকম মুভ করছে, দেখা যাচ্ছে সব একদিকে একরকম ভাবে মুভ করছে, হাস হাস মানে চুপচাপও আরেকভাবে মুভ করছে। তারপরে সিভিল প্রশাসন ডিসিরা একরকম মুভ করছে। এমনকি 96 সালের নির্বাচনে আপনার কোনো একটি জেলার, কয়েকটা জেলার ডিসি নিজেরা দাঁড়িয়ে থেকে আপনার নৌকা মার্কায় সিল মারছিলেন। হুম আপনার এগুলা রিপোর্ট হচ্ছিল, কেউ কিছু সাংবাদিকরা আমরা রিপোর্ট পাচ্ছিলাম, কেউ কিছু করতে পারেনি। তো ওটা ছিল ডিপ স্টেট। এবার ডিপ স্টেট এরকম হলে আমরা টের পেতাম। যেটা হতে পারে, যেটা আগেও বললাম, যে ধরেন কতগুলো আসনে আপনার নিজেদের মধ্যে বিএনপি, জামাত, এটাতে এলাকা ভিত্তিক আপনার শক্তি ভারসাম্য আছে। হুম যেটা আমি শুনতে পেরেছি যে জামাতের যে পোলিং এজেন্টরা ছিল, এই পোলিং এজেন্টগুলো ঠিক মতো ছিল না। জামাতের পোলিং এজেন্ট গুলা ছিল একটু 11 দলের পোলিং এজেন্ট গুলা ছিল নরম সরম, আর বিএনপির গুলা ছিল এরা একদম এত কিছু প্রচারণা বা বট বাহিনী না তৈরি করে ওরা করছে, কিন্তু পারফেক্ট জায়গায় জায়গায় পোলি গুলো বসায় রাখছে। মানে ভালো ভালো পোলিং এজেন্ট, ধরেন ওই এলাকায় শক্তিশালী, এখন আপনি ওদেরকে মাস্তান বলেন আর যাই বলেন, মানে রাজনৈতিকভাবে শক্তিশালী, এদেরকে বসিয়ে রাখছে। আপনি তো দেখা যাচ্ছে যে 500 থেকে 2,000 ভোটের ব্যবধানে অনেক প্রার্থী হেরেছে। এখন হুম এটাকে আপনি বলতে পারেন যে এটা ইচ্ছা করে হারিয়ে দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় বলতে পারেন ওই যে কাটাছিড়া করেছে, ভোট শেষের দিকে ডিসি সাহেবের ওখান থেকে পাল্টে দেওয়া হয়েছে, এরকম কথা বলতে পারে। বাট এগুলোর কোনো প্রমাণ তো জামাত কি দিয়েছে? জামাতের উচিত যে, আমি বলবো যে যদি তারা পায়, একটা রাজনৈতিক দল হিসেবে, গণতান্ত্রিক দল হিসেবে তাদের গণতন্ত্রের স্বার্থে উচিত যে এগুলো একটা সামারি তৈরি করে প্রমাণ সহ নির্বাচন কমিশনে দেওয়া এবং প্রেস ব্রিফিং করা। আমি যে এর পরবর্তীতে যেটা জানতে চাচ্ছি, আপনি বারবারই বলছিলেন এর আগের আলোচনায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে কথা বলছিলেন এবং তা এমনও শোনা গেছে যে তিনি আসলে জিতবেন। কিন্তু এখন তিনি হেরে যাওয়ার পরে তার সাথে মানে মানুষজন বা তার পক্ষের মানুষরা বলছে যে এখানেও মির্জা আব্বাস কারসাজি করে রেজাল্টকে ম্যানিপুলেট করেছে। আপনি কি মনে করেন তার হারার কারণ কি, বা আসলেই কি ম্যানিপুলেট আচ্ছা, হয়েছে? পাটোয়ারির মতো একটা ছেলে, মির্জা আব্বাসের মতো এতবারের এমপি, এরকম একজন শক্তিশালী প্রার্থী, তার বিরুদ্ধে মাত্র কত ভোটে হেরেছে? মনে হয় 1,000-5 ভোটে হেরেছে, তাই না? হ্যাঁ, লাস্ট এই আচ্ছা, হিসাবটা আমার নাই। এটা কেউ কল্পনা করতে পারে এই ছেলেটা কি পরিমাণ অর্জন করেছে? এটা তো কল্পনা করা যায় না। এবং মির্জা আব্বাসের ওই এলাকা পুরোটাই মির্জা আব্বাস সাহেবের এলাকা। আচ্ছা, এখন মির্জা আব্বাস সাহেবের সাথে যদি ইভেন আপনি মির্জা আব্বাস ডিগ্রি কলেজেও পাটোয়ারি জিতেছে, যে আপনি এটা তাহলে কেন্দ্রটা। বলেন, এখন একটা কেন্দ্রে শুধু পাটোয়ারির সাথে গন্ডগোল হয়েছে। হ্যাঁ, একটা কেন্দ্রে গন্ডগোল হয়েছে, সেখানে পরে সেনাবাহিনী গিয়ে পাটোয়ারিকে মানে উদ্ধার করেছে, এরকম ঘটনা ঘটেছে।
এখন দেখেন ওখানে ঢাকার একটা কেন্দ্র, ঢাকার মানে আপনি বলতে পারেন প্রাণ কেন্দ্রে, সেখানে ধরেন এইভাবে জোট চুরি করাটা এতগুলা লোকজনের সামনে যদি বলেন যে করেছে, তাইলে আমি বলবো সেটা পাটোয়ারি বা তার দলের 11 দলীয় জোটের ব্যর্থতা, ওইটাকে আপনার ঠেক দিতে পারেনি। তাদের উচিত ছিল তাদের ছেলে পেলে লোকজন দিয়ে প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়া, তারা দেয়নি। যদি তারা দাবি করে থাকে, তারা দেয়নি। হুম হ্যাঁ, এবং তারা ধরেন আবার কিছুটা হয়েছে যে অনেকেই হয়তো মির্জা আব্বাস সাহেবকে ভোট দিত না, এমন লোকও ছিল, কিন্তু তারা পরে মির্জা আব্বাস সাহেবকে ভোট দিয়েছে কিছুটা ব্যবহারের কারণে, যে পাটোয়ারির কিছু ব্যবহারের কারণে। আমি হয়তো এটাকে পজিটিভলি নেই বা হাস্যকর হিসেবে নেই, অনেকে নেয় না, অনেকে বলে যে এটা বেয়াদবি করছে। কিন্তু এরকম ধরেন হলে রাজনৈতিক দলের দায়িত্ব এটা তার শক্তি প্রদর্শন করা। রাজনীতি হচ্ছে শক্তি প্রদর্শনেরও একটা আপনার জায়গা। তো এখন আপনি দেখেন মানে মির্জা আব্বাস ভাইয়ের সাথে কারোর জয়লাভ করা একটা বাচ্চা ছেলে নতুন প্রথমবার নির্বাচন করছে, তার অত কর্মী বাহিনীও ছিল না হুম তাকে মানে ব্যাকআপ দেওয়ার জন্য। কেন্দ্রগুলোতে কিন্তু তার ওরকম লোকজন ছিল না। তাই এগুলো যদি লোকজন জড়ো করতে পারতো, তাইলে হয়তো বলতে পারতো যে না, কোনো কিছু হলে ঠেকাতে পেরেছি বা মানে এরকম হয়েছে। তা এখন আসলে যেটা হয়ে গেছে, আমি না সাধুবাদ কিন্তু জানাই পাটু। কিন্তু কিন্তু যেটা হচ্ছে যে লাস্টের রেজাল্টে যে মানে থামিয়ে রাখা হয়েছিল তাদের বা কিছু ভোট বাতিল করা হয়েছিল, সেই ভোটগুলিকে রিকাউন্ট করা হয়েছে, সেই রিকাউন্টকে করে নাকি জেতানো হয়েছে, এই ধরনের কথাও বলা এখন হচ্ছে। তাহলে এরকম যদি কথা ওঠে, আমি দেখেছি যে ওই যে ধানের শীষের পাশে খালি জায়গায় সিল মারা, ওটাকে বলেছে যে ধানের শীষ হিসেবে কাউন্ট করেছে। আচ্ছা, যদি ওঠায় এরকম জিনিস, তাহলে পাটোয়ারির উচিত নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা, প্রেস কনফারেন্স করা, যে এই ভোট আবার রিকাউন্ট করেন। হ্যাঁ, এই সমস্তই আপনার সব মানে দুই পক্ষের প্রতিনিধিদের সামনে আবার মানে কাউন্ট করেন, আবার দেখুক, সেটা করতে পারে। কিন্তু যেটা বাইরে করা উচিত না, যে এরকম করে শোরগোল তোলা না। আপনি এগুলো আগেই করতে হয় নির্বাচনের সময়। আপনি যেটা বলছেন সেটা ভ্যালিড পয়েন্ট, কিন্তু করলে সেটাকে আপনি নির্বাচন কমিশনে করেন। তো রাইট। এরকম কয়েকটা ঘটনা আপনি হয়তো ধরতে পারবেন। তবে এই নির্বাচনের আরেকটা বড় দিক হচ্ছে, আপনি যেদিকেই ভোট দিক না কেন, ভোটারদের 75.34% কিন্তু গণভোটে হা ভোট দিয়েছে। হুম রাইট। না ভোট দিয়েছে 24.66%। এই 24.66% হতো না, একটা কারণে হয়েছে। সেটা হচ্ছে যে বিএনপির নেতা জনাব তারেক রহমান, উনি হা ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে বলেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে হা ভোট দিতে হবে। হুম কিন্তু বিএনপির লোকাল লেভেলের, স্থানীয় লেভেলের অনেক নেতা কর্মী এবং অনেক অ্যাক্টিভিস্ট, তারা তাদের ব্যক্তিগত মতামত থেকে এই যে না ভোটের কথা তারা প্রচার করেছে। এখন ধরেন ছাত্র দলের একটা নেতা ছিলেন, তার তো হুম অনুসারী আছে অনেক, তারা এরকম অনেকে না ভোটের মধ্যে পড়ে গেছে। তারপরে যা হোক, আমাদের ধরেন 75 ভাগ ভোট পড়েছে হা ভোটের ক্ষেত্রে। হুম হুম এটা হুম একটা বড় ইতিবাচক দিক, যে বাংলাদেশের মানুষ মানে জুলাই বিপ্লবটাকে, এই বাচ্চাগুলোকে ডিজোন করেনি বা আন্দোলনটাকে ডিজোন করেনি, এটাকে রাইট। ওন করেছে। হ্যাঁ, হুম হয়তো ভোট দেয়নি, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। হুম হ্যাঁ, সবারই এটা বোঝা উচিত যে মানে সবাই যে সবকিছুর মধ্যে জিততে পারবে তা কিন্তু না। না, কিন্তু আরেকটা হা না ভোটের, আমি গণভোটের বিষয়ে আমি যেটা মনে করেছি যে জুলাই সনদের যেই চারটা পয়েন্ট ওনারা দিয়েছে গণভোটের জন্য, সেটা দেখা গেছে যে অনেকে তিনটা পয়েন্টে এগ্রি করেছে, একটা করেনি। সো তার ওই একটা যেটা, সেটা হয়তো স্ট্রংলি সে করছে না, ইভেন বিএনপি নিজেও করে না। সো এই ক্ষেত্রে তখন তারা মনে করছে যে আমি যেটা পছন্দ করছি না সেটাও দি- তখন আমি হ্যাঁ, হা দিলে দিয়েছে। পরে এটা ইয়া হয়ে যাচ্ছে, হ্যাঁ, হবে। ভ্যালিড হয়ে যাচ্ছে, সেটা দিয়ে দাও। এটা এই কারণেই হতে পারে, এটা অনেকে দেননি। ব্যক্তিগত মতামত, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এটাতে রাইট। আরো কি প্রমাণ হয় যে বিএনপির নেতা, শীর্ষ নেতা বলার পরেও বিএনপির লোকজন তাদের নিজস্ব মতামত প্রকাশ করার সাহস রাখে। আপনি এটা পজিটিভলি নেন, হুম তার মানে রাইট। সমালোচনা করতে পারে। এটাকে ওইভাবে ওই দৃষ্টিতে দেখেন যে এনাদের সেই সমালোচনা করার সক্ষমতা আছে। ভূমিধস বিজয় হয়েছে বিএনপির, প্রায় 212 দুশো মনে হয়, বারো তেরো 13, হ্যাঁ, 12-13 এরকম। জি। মানে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এরকম ভূমিধস বিজয়, এটা অনেক সমালোচকই এটাকে একটু আম, ভয়ের চোখে দেখছে যে এক হলো সংবিধান তারা ইচ্ছে করলে 2/3 মেজরিটি যেহেতু আছে, সো সংবিধান তারা চাইলেই চেঞ্জ করতে পারে, এক সেখানে জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নাও থাকতে পারে বা না মানতে নাও পারে। সো এই সব বিবেচনায় আপনি কি মনে করেন এরকম ভূমিধস বিজয় আসলে দেশের জন্য কতটা ভালো হলো বা মন্দ হলো কিনা?
আপনি যদি মানে বিরোধী দলের সামগ্রিক আসন সংখ্যা বিবেচনা করেন, তাতে কিন্তু বিরোধী দল সংসদে কম না, যথেষ্ট মানে সংখ্যক বিরোধী দল আছে। 2008 সালে বিএনপি কয়টা 30টা মাত্র নিয়ে গিয়েছিল। আচ্ছা, এখন এটা ঠিক যে অনেক সময় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এরকম মানে ব্রুট মেজরিটি যেটা বলে, মানে 2/3 মেজরিটির উপরে, এটা এরকম সময় একটা দলকে অনেক সময় ভিতর থেকে একটুখানি অ্যারোগেন্ট করে দেয়, বা নিজস্ব মতামতটাকে চাপিয়ে দেওয়ার বাসনা তৈরি করে, যেটা আওয়ামী লীগের মধ্যে দেখা গিয়েছিল। তারা আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, এটা করলো সেটা করলো, এরকম করেছে। এখন দেখেন বিএনপির একটা ইতিহাস আপনি যদি দেখেন, বিএনপি কিন্তু 2/3 মেজরিটি 2001 সালেও পেয়েছিল। বিএনপি কিন্তু কোনো স্বৈরতান্ত্রিক কোনো কিছু করেনি। হ্যাঁ, এখন একটা জিনিস আছে যে বিএনপি এই যে হাঁ ভোটের কথাটা তারা নিজেরা মানে ওন করেছে, যেটা আগে বললাম যে তাদের দল থেকে ওন করেছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে তারা এখান থেকে হয়তো নিজেদেরকে অতটুকু বিচ্যুত করবে না। কিন্তু এই যে যারা আপনার গত 24 সালের 5-6 আগস্ট থেকে বিএনপি কে উঠতে বসতে ভারতের দালাল কোণঠাসা করতে করতে বিএনপি কে চাঁদাবাজ, যেটা বিএনপি আরো অন্যান্য জিনিস যা বিএনপি করে নাই, বিএনপির প্রতিটা জিনিসকে বিএনপি কে যেভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে, মানে কি এরকম একটা হয় কি মানুষজন আতঙ্কিত হয়ে যায়। হুম, আপনার একটা দল আতঙ্কিত হয়েছে, ওর তো নিজের অস্তিত্বের ব্যাপার আছে, ওই দলের ওর হুম, সমর্থকদের ব্যাপার আছে, ও তো হয়ে যায়। তারপরেও কিন্তু বিএনপি এখন পর্যন্ত এরকম কোনো অ্যারোগেন্স কিন্তু দেখায়নি। তারেক রহমান সাহেব কিন্তু কোনো কিছু এরকম অ্যারোগেন্স দেখায়নি। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে যে পরিমাণ মানুষ হয়েছে তার জানা যায়, তারপরেও কিন্তু বিএনপি এত অ্যারোগেন্স দেখায়নি। কিন্তু যদি বিএনপিকে আরো কোণঠাসা করার কন্টিনিউয়াস চেষ্টা করা হয়, যে আপনি কথায় কথায় বিএনপিকে, যে বললামই তো কালে ভারতের দালাল এইটা সেইটা অমুক তমুক উঠতে বসতে, যদি আপনি চতুর্মুখী আপনার শুরু করেন, তারপরে ধরেন আবার যদি আপনি সেনাবাহিনীকে আক্রমণ করা শুরু করেন, প্রশাসনকে আক্রমণ করা শুরু করেন, তাহলে কিন্তু এবার কিন্তু অনেকেই আর কিন্তু এই বাদ মানবে না। তার কারণ দের ইজ এ লিমিট, দেশটা চালাইতে হবে। আপনার দেশের 1 কোটির উপরে বেকার আছে, এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনার এই অর্থনীতির চাকা আপনার ঘুরাইতে হবে, বিদেশি পুঁজি বিনিয়োগ আনতে হবে, আবার সবকিছু আপনার আমাদেরকে ঠিক করতে হবে। গত 1.5 বছর আমরা কিন্তু বেশিরভাগ চিল্লাহল্লা করেছি। হ্যাঁ, ইনুস সাহেব একটা ভালো কাজ করে দিয়ে গেছেন, $15 বিলিয়ন ছিল রিজার্ভ, সেটা 35 বিলিয়নে রেখে গেছেন। কিন্তু অন্যান্য জিনিসগুলো প্যারামিটার গুলো কিন্তু আগায় নাই। হ্যাঁ, ঠিক কথা তাই। সেগুলাকে আপনাকে দেশটাকে সচল করতে হবে, এই যে প্রশাসনকে সচল করতে হবে, পুলিশকে পুনর্বাসন করতে হবে, আপনার আমাদের সামরিক বাহিনীর অনেক কিছু ঠিক করতে হবে। আপনি যদি আবার খোঁচাখুচি শুরু করেন, তাহলে হয়তো বিএনপি বললে যে এইরকম করে তো আমি দেশ চালাতে পারবো না। দের ইজ এ হুম, লিমিট, সবকিছুর একটা লিমিট থাকে। লিমিট অতিক্রম করে গেলে আপনি যদি ধরেন আমাকে কন্টিনিউয়াসলি ঘুষি দিতে থাকেন, আমি যতই চিকন মানুষ হই না কেন, কিছু কসরত তো বের করবো রে ভাই, একজন আরেকজনকে খোঁচা দেওয়ার। বিএনপি যেন অন্য দলের প্রতি অ্যারোগেন্ট না হয় এবং মানে হাম্বরা ভাব না দেখায়। হ্যাঁ, বিএনপি যেন আপনার তাদের যারা যে সমস্ত নেতাকর্মীরা ভুগেছেন তাদের কথা মনে রাখে এবং মিডিয়াটাকে ভালোভাবে হ্যান্ডেল করে। আমি বলি না দলবাজি করতে, একটা সুষ্ঠু যেন জাতীয়তাবাদী আধুনিক মিডিয়া তৈরি করে। এবং বিএনপি সবচেয়ে বড় কথা যে এই যে বিরোধী দলে যারা যাবেন তাদের সাথে সহমর্মিতার একটা ভাব তৈরি করেন। এটা সবচেয়ে বড় ব্যাপার বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য। আর তারা যেন নিজেদের থেকে কোনো কিছু করে তেরামো করে সংবিধান পরিবর্তনের হুট করে কোনো চেষ্টা না করেন, সবার সাথে মিলেমিশে সবকিছু করার চেষ্টা করেন, তাহলে ভালো হবে।